আজকে এক্সপ্লেন করতে চলেছি নতুন কোরিয়ান ড্রামা আওয়ার আনরিটেন সিওলের এপিসোড 1। এপিসোডের শুরুতে আমরা একটা হসপিটালে একটা মেয়েকে দেখতে পাই যিনি দুটা টুইন বাচ্চার জন্ম দেন, একটা মিরে আর একটা মিজি। ওরা ছোটোবেলায় থেকে একদম আইডেন্টিক্যাল দেখতে, ওদের বাবা আর দাদি ছাড়া কেউ ওদের চিনতে পেত না। ছোটোবেলায় ওদের বাবা মারা যায়। এরপর ওরা দুজন নিজের দাদি আর নিজের মায়ের সাথে থাকা শুরু করে দেয়। ছোটোবেলায় মীরের শরীর অনেক খারাপ থাকতো, কিন্তু মিজির শরীর অনেক ভালো। এজন্য মীরে অনেক দুঃখ করে যে আমি বাইরে যেতে পারি না। তাই মিজি ওকে বলে যে চলো আমরা সুইচ করি, এখন থেকে তুমি আমার লাইফ আর আমি তোমার লাইফ লিড করব। যে কথা সেই কাজ। এরপর থেকে এরা দুজন স্কুলে একজন আরেকজনের জায়গায় গিয়ে বসে পড়ে। কিন্তু বেশি দিন এরা এটা কন্টিনিউ করতে পারে না। এদের মা সেটা ধরে ফেলে আর মিজির চুল কেটে দেয়। এদের দুজনের হেয়ার স্টাইল এখন থেকে ডিফারেন্ট থাকবে, যাতে এদের দুজনকে আইডেন্টিফাই করা যায়। ওরা দুজন ধীরে ধীরে বড় হয়ে যায়। আর মিরে অনেক ভালো একজন স্টুডেন্ট, ও সবসময় টপ করে। অন্যদিকে মিজির পড়াশোনায় তেমন কোনো ইন্টারেস্ট নেই। একদিন ও দৌড়ে দৌড়ে ক্যান্টিনে খাবার কিনতে যাচ্ছিল, তখন ওদের কোচ ওকে দেখে নেয় এবং বলে, তোমার এখন থেকে রেসে পার্ট নেওয়া উচিত, তুমি শুধুমাত্র দৌড়ানোর জন্য এই পৃথিবীতে এসেছো। আর আমরা এটাও দেখতে পাই যে মিজি অনেক ভালো একজন দৌড়বিদ, আরও অনেকগুলো প্রাইজ পেয়েছে। কিন্তু একটা কম্পিটিশনে ও যখন দৌড়াচ্ছিল ওর পা মুচকে যায়, আর ও এত বিশ্রীভাবে আহত হয় যে ওর পুরো রেসিং কেরিয়ার শেষ হয়ে যায়। এখন আমরা প্রেজেন্টে ফিরে আসি আর মিরেকে দেখতে পাই যে এখন একটা জব করে, অন্যদিকে মিজি নিজের বাড়িতেই থাকে। ওর স্টেবল কোনো ইনকাম নেই, কিন্তু ও নিজের লাইফ নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। ও সকালবেলা ঘুম থেকে উঠে কাজে বের হয় এবং একটা স্কুলে ক্লিনিংয়ের জব করে। কাজ শেষে ও নিজের মায়ের কাছে আসে এবং ওর মা নিজের মেয়ে মিরির প্রশংসা সবার কাছে করছিল, কারণ ও সিওলে অনেক বড় একটা কোম্পানিতে জব করে। ওর মা তো অন্যদেরকে মিজির কথা বলেও নি, শুধুমাত্র মিরের কথা বলেছে। মিজি যখন আসে ওর মা ওর সাথে কথা বলতে চায়। অন্যান্য কলিগরা মিজিকে দেখে বলে, এর মেয়েরা টুইন্স, আমাকে তো এর আগে বলেনি। অন্যদিকে যখন মিজি নিজের মায়ের সাথে কথা বলছিল, ও নিজের মাকে বলে, তুমি কি এখন এদেরকে বলেছো তোমার শুধুমাত্র একটাই মেয়ে? তখন মিজির মা ওকে কিছু বলে না, আর ওর কাজের কথা জিজ্ঞাসা করে, যেটা নিয়ে ও আজকে স্কুলের ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলার কথা ছিল। মিজি ওর মাকে বলে যে আমার জবের জন্য আমি চেষ্টা করছি, এমন তো না যে আমি চেষ্টা করছি না। ওর মাকে বলে তোমার নিজের লাইফ না আরেকটু চিন্তিত হওয়া উচিত। তখনই সেখানে সেই ভাইস প্রেসিডেন্ট আসে, যিনি এদের নেইবার, এবং মিজিকে নিজের সাথে নিজের রুমে নিয়ে যায় এবং ওরা জবের ব্যাপারে কথা বলছিল। যে জবটা মিজির পাওয়ার কথা ছিল সেই জবটা মিজি পায় না। আর ভাইস প্রেসিডেন্ট মিজিকে এই স্কুলে এই ক্লিনিংয়ের কাজ করতে বললে মিজি না বলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই হোসুকে, যে একজন লয়ার, আর আজকে ওদের একটা কেসের শুনানি ছিল যেখানে ওর অন্য অপোনেন্টদের লিপ রিড করে সব ইনফরমেশন পেয়ে যায়, এবং যখন ওর সিনিয়র ওর কাছে আসে সব ইনফরমেশন ওর সিনিয়রকে দেয়। ওর কলিগ অনেক আশ্চর্য হয়, এত কিছু কিভাবে জানলো। আসলে হোসু লিপ রিডস করতে পারে। এইসব ইনফরমেশন পেয়ে ওর সিনিয়ররা অনেক বেশি খুশি হয়, আর আজকে ওরা একটা ট্যাকটিক খাটিয়ে এই ডেটের শুনানি পিছিয়ে দেয়, যাতে ওরা আরও সময় পেয়ে অনেক বেশি প্রুফ জোগাড় করতে পারে। সবাই আশ্চর্য হয় যে ও কীভাবে এত বিচক্ষণভাবে প্রুফ রেডি করে নিল, আর এত ইনফরমেশনই বা কোনো কন্ট্যাক্ট ছাড়া কীভাবে পায়। একজন কলিগ এসে হসুর সাথে কথা বলতে নেয়, কিন্তু হসু পাত্তা দেয় না। তখনই ধাক্কা লেগে ওর গায়ে কফি পড়ে যায়। ওই মেয়েটি বারবার সরি বলে, কিন্তু হসু বলে যে ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ওই মেয়েটা আবার বলে, তোমার শার্টের সাইজ কি, তুমি আমাকে বলো, আমি তোমাকে নতুন শার্ট কিনে দিব। কিন্তু হসু বলে যে না, আমার নিজের শার্ট আছে, তোমার লাগবে না। তখন আমরা ও যখন নিজের ড্রেস চেঞ্জ করছিল, তখন সেখানে আরেকটা কালিগকে আসতে দেখি, এবং তখন বলে মেয়েটি তোমাকে অনেক পছন্দ করে, আর এই দেখো ফাইলের ভেতর তোমার জন্য একটা চিঠিও আছে। কিন্তু হসু ওই মেয়েকে পাত্তা দেয় না। হসু একটা টাই পরতে নেয়, যেটা পরার সময় ওর কালিগ ওকে বলে, তুমি এই ব্যাকডেটেড টাইটা কেন পরছো? এটা তোমাকে মানায় না, তুমি তো আজকে নিজের মায়ের সাথে দেখা করতে যাবে, তাই না? তখন হসু বলে যে হ্যাঁ। অন্যদিকে আমরা মিজিকে দেখতে পাই। মিজি আজকে কাজ করছে, আর যার সাথে কাজ করছে সেটা ওর এক্স বয়ফ্রেন্ড। আর তখনই ওর কাছে আরেকটা ডিলার আসে, মানে কন্ট্রাক্টর, এবং এসে বলে, তুমি তো এখন পার্মানেন্ট কোনো কাজ করছো না, তুমি যদি চাও স্ট্রবেরি ফার্মে কাজ করতে পারো, আর ওখানকার পে অনেক ভালো, 2,000 ওয়ান দিবে তোমায়। তখন মিজি রাজি হয়ে যায় আর বলে যে হ্যাঁ দেখি। কিন্তু তখন রিজিউমের কথা যখন কন্ট্রাক্টর বলে, তখন মিজি বলে, রিজিউমে সাবমিট করতে হবে স্ট্রবেরি ফার্মে কাজ করার জন্য? তুমি কি পাগল? তখন কন্ট্রাক্টর বলে যে হ্যাঁ,
তখন মাঠে বসে মিজি ভাবে যে এই কাজের জন্য আমাকে রিজিউমে সাবমিট করতে হবে, কি দিন চলে এলো। তাই বলে ও নিজের রিজিউমে ফিল করা শুরু করে। রাত্রে ও নিজের বাড়িতে আসে, ওর মা তখন রান্না করছিল আর ওকে খাবারও খাইয়ে দেয়। কথায় কথায় মীরের কথা যখন ওর মা জিজ্ঞাসা করে, মিজি একটু ইরিটেটেড হয় আর বলে যে আমাকে কেন জিজ্ঞাসা করছো। তখন মীরের মা বলে যে তুমি নিজের বোনের থেকে কিছু শেখো, ও নিজের লাইফে কতটা এগিয়ে গেছে, আর এই নাও এই খাবারগুলো আমাদের নেইবারের কাছে মানে ভাইস প্রেসিডেন্টের বাড়িতে গিয়ে দিয়ে আসো। তখন মিজি আর কিছু বলে না, আর নিজের মায়ের সাথে মীরের সম্পর্কে এইসব কনভারসেশনও অ্যাভয়েড করার জন্য ও খাবারগুলো নিয়ে নিজের নেইবারের কাছে যায়। এবং তখন ভাইস প্রেসিডেন্ট বলে হসুর কথা, কারণ ভাইস প্রেসিডেন্টের ছেলে হচ্ছে হসু। আর আমরা তখন একটা ছবি দেখতে পাই যেখানে টুইনদের ভেতর একজন আর হসুর একটা ছবি ছিল। ভাইস প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে, এটা কে, তুমি না মিজি? তখন মিজি এই প্রশ্নের কিছুই বলে না, বলে যে ওটা হয়তো মীরেই হবে, আমি জানি না। তখন মীরের কথা যখন মিজিকে জিজ্ঞাসা করা হয়, মিজি আবার ইরিটেটেড হয় আর ভাইস প্রেসিডেন্টকে একসাথে খেতে বসতে বলে আর বলে যে হসু আসছে। হসুর নাম শুনে ও ইরিটেট হয়ে দৌড় দেয় এবং দৌড়ে পালানোর সময় হসুর সাথে ওর গেটে দেখা হয়। হসুর গলায় ওই টাইটা দেখে মিজি বলে, এই পুরাতন টাই তুমি কোথা থেকে পেয়েছো, একদমই আউটডেটেড। তখন হসু বলে, মা তো বলেছিল এটা তুমি চুজ করেছো। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ব্লাইন্ড ডেটে যাবার জন্য হসুর মা মিজির কাছে হসুর জন্য একটা টাই চুজ করতে আসে, আর জেলেসির চক্করে মিজি এই ব্যাক ডেটের একটা টাই ধরিয়ে দেয় আর বলে এটা অনেক ক্লাসি, অনেক সুন্দর লাগবে। এই কথা মনে করে মিজি আর কিছু বলে না। পরে হসু মিজির কাছে মীরের কথা জিজ্ঞাসা করে। মীরের নাম শুনে মিজি আবার ইরিটেটেড এবং কিছু না বলে সেখান থেকে চলে যেতে নিলে হসু বলে যে মিরি তোমার সব থেকে বেশি ক্লোজ, তো তুমি ওর একটু খেয়াল রাখিও। তখন মিজি বলে যে তুমি নিজেই তো সিওলে ওর সাথেই দেখা করতে পারো, তোমরা তো একই শহরে থাকো। এই বলে ও নিজের বাড়ি চলে যায়। এদের দুজনের বাড়ি একদম আমনে সামনে, মানে মাঝখানে শুধুমাত্র একটা রাস্তা। আমরা ওদের ছোটোবেলায় ফিরে যাই। তখন একদিন স্কুলে যাওয়ার সময় মিজি যখন নিজের বাড়ি থেকে বের হয়, তখনই ওদের সামনের বাড়িতে ছিল হসু এবং হসু বের হয়। হসু নতুন এদের এলাকায় থাকতে এসেছে এবং নতুন একটা মানুষকে দেখে মিজি অনেক বেশি কিউরিয়াস হয়ে যায় এবং ও হসুর সাথে কথা বলার অনেক বেশি ট্রাই করে, কিন্তু হসু মোটেও পাত্তা দেয় না। সেদিন ক্লাসে হসু ওদের ক্লাসে আসে এবং টিচার হসুর সাথে সবাইকে পরিচয় করে দেয়। হসু মিজিকে একদম পাত্তাই দেয় না, অন্য পাশে গিয়ে বসে পড়ে। প্লেগ্রাউন্ডে মিজি খেলছিল ফ্রেন্ডদের সাথে, তখনই একটা বল হসুর কাছে আসে, কিন্তু হসু কোনো রেসপন্স করে না। মিজি অনেক বেশি ইরিটেট হয়ে যায়, এই ছেলে আমাকে পাত্তাই দিচ্ছে না। এসব কিছু ভাবতে ভাবতে মিজির একটা কলম হসুর পাশে গিয়ে পড়ে এবং ও ইশারায় কথা বলে সবভাবেই হসুকে ডাকার চেষ্টা করে, কিন্তু হসু একদম শুনতেই পায় না। তখন ও হসুর পাশে গিয়ে বলে, এই তুমি কি কানে শোনো না, আমি কখন থেকে তোমাকে ডাকছি। তখন এই টিচার ওদের দুজনকে ধরে ফেলে এবং বলে তোমরা ক্লাসের ভিতরে এগুলো কী করছো। তাই বলে ওদের দুজনকে ভালোই বকে এবং আমরা প্রেজেন্টে ফিরে আসি। মা মিজির কাছে এসে মীরের সাথে কথা বলে। তখন মিজি বলে যে তুমি নিজেই ফোন করে কথা বলে নাও না। নিজের মায়ের কথায় বাধ্য হয়ে মিজি মীরেকে ফোন লাগায়, কিন্তু মীরেকে আমরা দেখতে পাই যে ও এখনও নিজের অফিসেই আছে। এত রাত হয়ে গেছে কিন্তু ওর কাজ এখনও শেষ হয়নি, ও অফিসে এখনও কাজ করছে। অন্য বাকি সবাই ক্লাস শেষ করে চলে যায়, কিন্তু ওর নিজের কাজ শেষই হয় না। হসু নিজের বাড়িতে এসেছে এবং আজকে ওর বাবার ডেথ অ্যানিভার্সারি, তাই ও নিজের মায়ের সাথে অনেক কথা বলে। পরের সিনে আমরা নতুন একটা ক্যারেক্টার সিওজিনকে দেখতে পাই। সিওজিন 2টা স্ট্রবেরি ফার্মের মালিক, কিন্তু ও তেমন ভালো স্ট্রবেরি ফলন করতে পারে না, তাই সবাই মিলে ওকে অনেক বুলি করছিল। তখন সেখানে সেই কন্ট্রাক্টর আসে, আর সেই কন্ট্রাক্টর অনেকগুলো রিজিউমে নিয়ে এসেছিল সিওজিনের ফার্মে কাজ করার লোকদের জন্য। সিওজিন সেই সব রিজিউমেগুলো নেয় এবং দেখে ওর কাছে মিজির রিজিউমেটা একটু অদ্ভুত লাগে, কারণ এই মেয়ে নিজের রিজিউমেতে তেমন কিছুই লিখেনি, শুধুমাত্র নাম, ফোন নাম্বার এক্সেট্রা। তখন সিওজিন কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করে কী ব্যাপার। তখন কন্ট্রাক্টর বলে যে মিজি নিজের দাদির খেয়াল রাখার জন্য শহরে যায়নি। ওরা যখন আরেকটু ছোট ছিল তখন ওর দাদির অনেক বড় একটা বাড়িতেই হার্ট অ্যাটাক হয় এবং হাসপাতালে নিয়ে যেতে একটু দেরি হওয়ায় ওর দাদি একদম পুরো প্যারালাইজড হয়ে যায়। ওই ইনসিডেন্টের ব্লেম ও নিজেকেই দেয় যে ও টাইম মতো নিজের দাদিকে হসপিটালে নিয়ে যেতে পারেনি, তাই ও এখানেই থেকে গেছে আর নিজের দাদির কেয়ার করে। আর ও নিজের পড়াও পূরণ করেনি আর
অন্য বড় শহরে গিয়ে কাজ করার চেষ্টাও করেনি। ও এই শহরেই থাকে, নিজের দাদির দেখাশোনা করে, আশেপাশে যত ছোটোখাটো কাজ পায় সেগুলো করে নিজের লাইফ লিড করে। আর সব কিছু প্রায়োরিটি ও নিজের দাদিকে দেয়। প্রতি সপ্তাহে দেখাশোনা করতে যায়, ওর দাদির কী কী লাগবে না লাগবে সেগুলো চেক করে। আর আমরা দেখতে পাই যে মিজির নিজের দাদির সাথে সম্পর্ক অনেক ভালো, কারণ মিজির বাবা আর দাদি ওদের দুই বোনকে আইডেন্টিফাই করতে পারতো। ওদের জীবনের ছোট ছোট সমস্যা মিজি নিজের দাদির সাথেই শেয়ার করতো, কারণ মিজির মা তো এই সব কিছুর মধ্যে নিজের মেয়েদেরকে টাইম দেওয়ার কথা ভুলেই গেছে। ওনার কাছে তো এখন একটা রেসের মতো হয়ে গেছে। মিজি মিরেকে ফোন দেয় এবং কেমন আছে এসব কিছু জিজ্ঞাসা করে, কিন্তু মিরে ওর কোনো কথারই ভালোভাবে উত্তর দেয় না, আর বলে যে তোমার যদি টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো। মিজি তখন আশ্চর্য হয়ে বলে যে আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছি, তুমি এমন কেন করছো। মিরে ফোনটা কেটে দেয়। অন্যদিকে আমরা মিরেকে দেখতে পাই যে ও নিজের কাজ নেওয়ার লাইফে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। অনেক রাত হয়ে গেছে, অফিসে কেউ নেই, ও এখন অফিসে বসে আছে। রাত্রেবেলা ডাইনিং টেবিলে মিজির মা মিজিকে নিজের লাইফে সেটেল হওয়ার কথা বলে, আর বলে যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে হবে। তুমি নিজের কাজ নিয়ে সিরিয়াস না, নিজের লাইফ নিয়ে সিরিয়াস না, তুমি কি করবে তুমি তাও কিছু জানো না। মিরেকে দেখো, মিরে নিজের লাইফটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছে, আর তুমি এই সব কিছু নিয়ে এখনও ভাবোইনি। রাগ করে ও নিজের বাড়ি থেকে বের হয়ে আসতে নিলে ও দেখতে পায় যে হসু এমনগুলো ফ্রুটস নিয়ে ওদের বাড়িতে এসেছে। হসুর উপর রাগ দেখিয়ে মিজি সেখান থেকে চলে যায়। ও অনেক বেশি ডিস্টার্বড, ও নিজের লাইফে কিছু করতে পারেনি, ও নিজের ড্রিম ফুলফিল করতে পারেনি, আর এখন ওর লাইফে তেমন কিছুই হচ্ছে না, আর ওর মা ওর পিছেই পড়ে আছে। ও একটা বল নিয়ে খেলছিল আর নিজের সব ফ্রাস্ট্রেশন সেই বলের ওপরই বের করার চেষ্টা করছিল। তখনই সেই বলটা পায়ে থাকা অবস্থায় হসু পেছন থেকে এসে মিজির সাথে কথা বলতে নিলেই ও একটা জোরে কানের ওপর হসুর বলটা মারে। আর আমরা ছোটোবেলায় চলে যাই যে সেই মাঠে হসুর কানে ওই বড় বলটা লেগেছিল, আরও অনেক জোরে আওয়াজ পাচ্ছিল, ওর কানে সমস্যা ছিল। মিজি ওর কাছে গেলে ও মিজির হাত ধরে নেয়। তখন মিজি আশ্চর্য হয় আর বলে তোমার কি হয়েছে, তোমার কোনো সমস্যা। কিন্তু হসু ওর কোনো কথারই উত্তর দেয় না। ও এখনও মিজিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মিজি বুঝতে পারে না যে এই ছেলের হলোটা কি। এরপরে ও হসুর সাথে কথা বলার চেষ্টা করে। হসুর পায়ে একটু সমস্যা ফিল হয় মিজির। ও বলে তোমার কি কোনো সমস্যা, তোমার কি হেল্প লাগবে, তখন কি তুমি অনেক বেশি চোট পেয়েছো, তুমি আমাকে বলো। কিন্তু হসু ওর কোনো কথারই উত্তর দেয় না, ওকে টোটালি ইগনোর করে চলে যেতে নেয়। এবার মিজি রেগে যায় আর বলে তুমি কি প্রতিবন্ধী নাকি, এত কি সমস্যা। তখন হসু পড়ে যায় আর বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি প্রতিবন্ধী। সেদিন রাত্রেবেলা মীরের কাছ থেকে মিজি জানতে পারে যে ছোটোবেলায় কার অ্যাক্সিডেন্টে হসুর বাবা মারা যায়, আর সেই কার অ্যাক্সিডেন্টে হসুর শরীরের অনেকটা পুড়ে যায়, আর ওর একটা পা আর্টিফিশিয়াল বোন দিয়ে তৈরি, ওর একটা কানেও সমস্যা, ও একটা কানে সমস্যা হয়, শুনতে ওর অসুবিধা হয়। এই সব কিছু শোনার পর মিজির অনেক গিল্টি ফিল হয়, ও একটা ছেলেকে এমনভাবে কষ্ট দিয়েছে এটা ভেবে ওর অনেক খারাপ লাগে। প্রেজেন্টে একটা বরফের টুকরো নিয়ে মিজি হসুর কাছে যায় আর বলে তুমি কি এখন ঠিক আছো, তোমার কি আরও প্রবলেম হচ্ছে, তোমার কিছু লাগবে। তখন হসু বলে যে আমাকে নিয়ে টেনশন করিও না, অনেক বছর হয়ে গেছে ওই ইনসিডেন্টের, আর আমি এখন এই কানে কিছু শুনতেও পাই না, আর এখন কোনো ব্যথা হচ্ছে না, টেনশন নিও না। পরে হসুর পাশে গিয়ে মিজি বসে এবং বলে যে এখন কেমন আছো তুমি। তখন হসু বলে আমি ঠিক আছি, আর তখন তুমি ওইভাবে ওভার রিঅ্যাক্ট করলে, কিন্তু আমি একটা জিনিস তোমায় বলি যে মিরে আমার সাথে কোনো কিছুই শেয়ার করবে না, তুমি একমাত্র ব্যক্তি পৃথিবীতে যার সাথে মিরে নিজের সব সমস্যা শেয়ার করবে। আমার মনে হয় তোমার মিরের সাথে কথা বলা উচিত, কারণ তুমি ওর অনেক কাছের, আর তোমরা দুই বোনই একে অপরের অনেক কাছের, যদিও সেটা তুমি হয়তো বিশ্বাস করো কি না আমি জানি না। যাই হোক, এরপরই এদের কনভারসেশন শেষ হয়, আর আমরা পরের সিনে মিজিকে মীরের অফিসে দেখতে পাই। মীরে এমনভাবে প্রিটেন্ড করে যে ও আগে থেকে এই অফিসে ছিল, কিন্তু আজকে তো অফিসে আসেনি। এরপর ও নিজের বোনকে নিয়ে একটা ক্যাফেতে যায় এবং সেই ক্যাফেতে একটা ওয়েট্রেস কাজ করতে করতে ওর হাতে চোট লাগে, আর ওর বস ওকে বলে যে তুমি যাও, এখন তোমাকে আর কাজ করতে হবে না। মীরে আর মিজি এই সব কিছু দেখতে পায়। মীরে মিজিকে বলে যে তোমার লাইফ এখন কেমন চলছে। মিজি বলে যে হ্যাঁ চলছে ভালোই। আর ওই ইনসিডেন্টটা দেখার পর মীরে বলে ওঠে যে ওই মেয়েটা কত লাকি। তখন মিজি বলে যে লাকির কি হলো এখানে, ও ব্যথা পেয়েছে তাই ও হসপিটালে যাবে। তখন মীরে বলে যে না, সবাই নিজের কাজ শেষ করে হাসপাতালে যাওয়ার সৌভাগ্যটুকুও পায় না, ওই মেয়েটা অনেক লাকি।
তখন মিজি বলে যে তুমি কি ঠিক আছো? তখন মিরে বলে যে আমি চাই যে আমি ছুটি নেই, আর এই ছুটি নেওয়ার জন্য একটা আইডিয়া আমার এখন মাথায় আছে যে আমি নিজের বিল্ডিং থেকে লাফ দিয়ে দিব, তাহলে অবশ্যই আমাকে ছুটি দিতে বাধ্য হবে আমার বসেরা। এই কথা শেষে ওয়াশরুমে যায় মিজি। ওয়াশরুম থেকে বের হয়ে ও নিজের বোনকে আর সেই টেবিলে দেখতে পায় না। ও ভাবে যে আমার বোন কই গেল। ও নিজের বোনকে কলও করে, কিন্তু ওর বোন কল রিসিভ করা তো দূরে থাক, সেখানেই ছিল না। ও অফিসে গিয়ে মীরের কথা জিজ্ঞাসা করে আর জানতে পারে যে মীরে আজকে অফিসে আসেইনি। এটা শুনে মিজি ভীষণ ওয়ারিড হয়ে যায়, আর ও ভাবে যে ওর বোন বলেছিল ছুটির জন্য ওকে নিজের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দিতে হবে, তাহলে হয়তো ও ছুটি পাবে। এই কথাটা মনে পড়ার সাথে সাথেই মিজি বুঝতে পারে যে ওর বোনের মাথায় কিছু খুরাফাতি চলছে, আর ওর বোন নিজেকে সেলফ হার্ম করতে পারে। এটা ভেবে ও নিজের বোনের সে অ্যাপার্টমেন্টে যায় যে অ্যাপার্টমেন্টের কথা ওর বোন বলছিল, মানে মীরে যে বিল্ডিংয়ে থাকে। আর আমরা মীরেকে দেখতে পাই যে ও যা বলেছিল তাই করছে, নিজের অ্যাপার্টমেন্টের ছাদ থেকে লাফ দেওয়ার প্ল্যানিং। তখনই সেখানে মিজি আসে এবং মীরেকে ধরে নেয়। ও মীরেকে টেনে উপরে ওঠানোর চেষ্টা তো করে, কিন্তু অবভিয়াসলি ওদের দুজনের হাইট ওয়েট সব সেম। মিজি ওকে উপরে তুলতে পারে না, আর মিজি আর মীরে দুজনই পড়ে যায়, কিন্তু ওদের দুজনের তেমন সিরিয়াস কিছুই হয় না। মিজি মীরেকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? আমার আর মায়ের কি হতো? তুমি কি এগুলো ভেবে দেখেছো? তখন মীরে বলে যে কিছুই হতো না, আমি একদম ক্যালকুলেট করে রেখেছিলাম, আমি ওখান থেকে পড়লে মরতাম না। তখন মিজি বলে যে তুমি তো ভালোই ক্যালকুলেশন শিখে গেছো তাই না? তাহলে এটা বলো যে তুমি নিজের লাইফ শেষ করার জন্য এসব ক্যালকুলেশন কেন করছো? তখন মীরে বলে যে তুমি জানো না আমার সাথে কী হচ্ছে, তুমি সব কিছু নিজের লাইফ নিয়ে ভাবছো, কিন্তু আমার কথা ভেবে দেখেছো? এসব বলতে বলতে আর এরা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। আর আমরা মীরের ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে মীরের অফিসে ওকে বুলি করা হচ্ছে। এর আগে একটা মেয়ে ছিল যে সবার হেল্প করতো, মীরেরও হেল্প করতো, কিন্তু একদিন ওই মেয়েটা সততার সাথে একটা কথা বলে, যে কারণে বাকিরা ওর ওপর অনেক রেগে যায় আর ওকে বুলি করা শুরু করে দেয়। ওই মেয়েটার সাথে মীরে কথা বলে ওই মেয়েটাকে সান্ত্বনা দিতে আর ওর পাশে থাকার চেষ্টা করছিল, কিন্তু যখনই ও সত্য কথা বলে ওর পরের দিনই দেখতে পায় যে মেয়েটি চাকরি ছেড়ে সেখান থেকে চলে গেছে। মানে মীরে তো ভেবেছিল যে ওরা একসাথেই সবার বিরুদ্ধে ফাইট করবে, কিন্তু এখন মীরে একা হয়ে গেছে, কারণ ওই মেয়েটা তো রিজাইন করে দিয়েছে অফিস থেকে। আর এরপর থেকে ওই মেয়েটির জায়গায় সবাই মিলে মীরেকেই বুলি করা শুরু করে দেয়। ওকে দিয়ে অফিসের যাবতীয় এক্সট্রা কাজ করিয়ে নেওয়া, ওর ডেস্কটা সবার ডেস্কটার থেকে একদম কর্নারে রেখে দিয়েছে। ওর সাথে অফিসে কেউ কথাও বলে না, ও কী করছে তাতে বাকিদের কারো যায়ও আসে না। আর এই সব কিছু থেকে বাঁচার জন্যই মীরের কিছুদিন ছুটি দরকার। মিজি ওকে বলে তুমি এই অফিস থেকে রিজাইন দিয়ে অন্য চাকরির চেষ্টা করলেও তো পারো। তখন মীরে বলে আমি এই অফিস থেকে লোন নিয়েছি, আর ওই লোন শোধ না করা অবধি আমি কিছুই করতে পারবো না। আর অন্য অফিসে যে তুমি যেতে বলছো, আবার সেই চাকরির জন্য চেষ্টা করা, আবার ইন্টারভিউ দেওয়া, এই সব কিছু অনেক বেশি টায়ারিং মিজি, আমি আর সেটা করতে চাচ্ছি না। তখন মিজি বলে যে তুমি নিজের লাইফ এভাবে শেষ করে দিতে পারো না, তোমাকে কামব্যাক করতেই হবে। তুমি নিজের লাইফ নিয়ে আরেকটু ভাবো আর নিজের লাইফটাকে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে নাও। কিন্তু মীরে বলে যে ঠিক আছে আমি চেষ্টা করব। তাই বলে ও মিজিকে বাস স্টপে বাসে তুলে দিয়ে চলে যাওয়ার জন্য আসে। মিজি বাসে চলে যাচ্ছিল, তখনই ওর নিজের বোনকে যেতে দেখে যে ও যাচ্ছিল। ওর যেতে দেখা দেখে মিজি ভাবে যে এভাবে আমি কিছু করতে পারবো না। আর ওর ছোটোবেলার কথা মনে পড়ে যে ছোটোবেলায় হসুকে কিছু ছেলেরা ডিস্টার্ব করছিল, আর ও সেই ছেলেদেরকে সবক শেখায়, আর এর জন্য ওকে স্কুলের টিচাররা বকাবকিও করে, কিন্তু এতে মিজির কিছু যায় আসে না। আর আজকে নিজের বোনকে এভাবে অসহায়ের মতো দেখে মির্জির অনেক খারাপ লাগে। মীরেকে আমরা একটা ব্রিজের ওপরে দাঁড়িয়ে থাকতে দেখি, আর তখন সেখানে মিজি আসে। মিজি মীরেকে বলে যে তোমার যদি নিজের লাইফ এত টায়ারিং আর লাগে, চলো আমরা এক্সচেঞ্জ করে নিই, এখন থেকে আমি তোমার লাইফ আর তুমি আমার লাইফ লিড করবে। তুমি যতদিন চাও তুমি আমার লাইফ লিড করো, আমি তোমার লাইফ লিড করছি। তুমি যখন ফিল করবে যে তুমি নিজের লাইফে ব্যাক চলে আসতে চাও, তখন তুমি চলে এসো। আর এখানে এপিসোড 1 শেষ হয়। তোমাদের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর নতুন কোন ড্রামাটা দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে দিও। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।